হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনলাইন বিজনেস 101 ফুল কোর্স। এই কোর্সে হচ্ছে আমরা যারা অনলাইন বিজনেস শুরু করতে চায় অথবা যাদের অলরেডি অনলাইন বিজনেস আছে বাট তারা ভালো পারফর্ম করতে পারছেন না, তাদের জন্য হচ্ছে আমরা একদম সকল কিছু একটা অনলাইন বিজনেস শুরু করার আইডিয়া স্টেজ থেকে সেটার ব্র্যান্ড ভ্যালু তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান দেখব এবং শিখব। দ্যাট মিনস দিস ইজ নট গোয়িং টু বি এ শর্ট ভিডিও অথবা কোনো টিউটোরিয়াল ভিডিও যেটার মধ্যে আমরা জাস্ট কয়েকটা টিপস শেয়ার করব। এটা হবে ফুল ফ্লেজ একটা কোর্স, যেখানে হচ্ছে আমি যা কিছু জানি এই সকল কিছু আমি শেয়ার করব। অ্যান্ড অলসো এই প্রত্যেকটা স্টেপে যা যা টুল লাগবে, যা যা রিসোর্স লাগবে, যত ধরনের ওয়েবসাইট আপনার প্রয়োজন হবে আপনার কাজকে সহজ করার জন্য, টাকা সেভ করার জন্য, এই সকল কিছু হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের জন্য রিভিল করব। দ্যাট মিনস এই এক কোর্সে আপনারা এত পরিমাণ রিসোর্স নিয়ে বের হবেন, এটাই আপনার জন্য এনাফ হবে আপনার নেক্সট অনলাইন বিজনেসটা শুরু করার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের মেইন ফোকাস হচ্ছে ইয়াং পার্সনদেরকে নিয়ে, যাদের আসলে বিজনেস করার জন্য তেমন কোনো ফান্ড নেই, বা যারা হচ্ছে বিজনেস করতে ভয় পায় বিকজ তাদের আসলে তেমন কোনো ক্যাপিটাল বা তাদের আসলে জমানো তেমন পরিমাণ টাকা নেই। সো আপনারা কীভাবে একটা বিজনেস কম খরচে শুরু করবেন এবং আপনারা কীভাবে সেটাকে আস্তে আস্তে স্কেল করবেন, এই সকল কিছু আমরা এই ভিডিওতে শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দিস কোর্স। সো শুরুতে হচ্ছে আপনারা এই মিনি কোর্সটা কীভাবে কমপ্লিট করবেন এবং কিভাবে কমপ্লিট করলে আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে সেটার কিছু টিপস শেয়ার করি। ওকে, সো আমরা হচ্ছে এই ভিডিওটা বা এই মিনি কোর্সটাতে আমরা কয়েকটা স্টেপ আলোচনা করব। আমরা হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা আইডিয়া জেনারেট করা, দেন তারপরে একটা স্টেপ, দেন তারপরে আরেকটা স্টেপ। আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের মেইন যে গোল, একটা বিজনেসকে সেট আপ করা, সেটাকে রান করা, সেটাকে থেকে প্রফিট আনা এবং সেটাকে আমাদের একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো, আমরা হচ্ছে এই সকল স্টেপগুলোকে হচ্ছে আমরা কি করব, একে একে আমরা দেখব বা জানবো। সো আপনারা হচ্ছে স্ক্রিনশট নেবেন এবং অলসো প্রত্যেকটা স্টেপে আমি যেই পয়েন্টগুলো বলবো এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আপনারা ডায়েরিতে লিখবেন। ওকে, ডায়েরিতে লিখলে কি হবে, আপনারা যখন এই স্টেপগুলোতে লিখবেন আপনারা আপনাদের যে আইডিয়াটা সেটার সাথে সেটাকে মিলাবেন এবং আপনারা হচ্ছে ওই স্টেপে আপনার কি করা উচিত, কোন টুলটা আপনার জন্য ভালো, এই আইডিয়াটা কিন্তু আপনারা সেখানেই বের করে ফেলতে পারবেন। শুধু কিন্তু দেখে গেলেই হবে না, আপনাকে কিন্তু আমার সাথে সাথে এই জার্নিতে নিজেকেও অ্যাক্টিভলি শিখতে হবে এবং প্র্যাকটিক্যালি এগুলাকে নিজের মধ্যেই কিন্তু আপনাকে চর্চা করতে হবে এবং আপনার বিজনেসটা নিয়ে আপনাকেও কিন্তু এই ভিডিওটা চলাকালীনই অ্যানালাইজ কিন্তু করতে হবে। সো খাতা কলম নিয়ে বসে যান, আমরা যে স্টেপগুলো শেয়ার করবো সেগুলো আপনারা একে একে লেখা শুরু করে দিন। ওকে, তো চলুন আমরা আমাদের প্রথম পার্টটা শুরু করি, হুইচ ইজ জেনারেটিং ইয়োর আইডিয়া অর নিশ। ওকে, সো যেহেতু হচ্ছে আমরা একটা বিজনেস স্টার্ট করব, প্রথম এই স্টেপটাতেই কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি আটকে যাই। আমরা মোটামুটি সবাই চাই যে আমরা হচ্ছে একটা বিজনেস স্টার্ট করব, আমরা অনেক টাকা কামাবো, হ্যাঁ আমরা হচ্ছে একটা ফেসবুক পেজ খুলবো, একটা ওয়েবসাইট খুলবো, আমরা অনেক কিছু করে ফেলবো। কিন্তু আমরা কিন্তু এটাতে ক্লিয়ার থাকি না যে আমার প্রোডাক্টটা আসলে মার্কেটের সাথে ফিট হচ্ছে কিনা, অথবা আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করছি সেই আইডিয়াটা মানুষ আসলে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটার কম্পিটিশন বেশি নাকি সেটার কম্পিটিশন কম, অথবা সেটা লং টাইমে আমি সাস্টেন করতে পারবো কিনা, নাকি জাস্ট হচ্ছে আমি 6 মাসের জন্য সিজনাল ব্যবসা করছি। ওকে, এখানে কিন্তু অনেক ধরনের ফ্যাক্টর আমাকে একটা বিজনেস শুরু করার আগে দেখতে হবে যে আসলে এই বিজনেসটার পেছনে সময় দেওয়াটা আমার জন্য লজিক্যাল হবে কিনা। ওকে, এবং অনেক পার্সন এরকমও আছে যারা হচ্ছে আসলে আইডিয়াই বের করতে পারে না যে আসলে আমি কি বিজনেস শুরু করব। কারণ আমার ফ্রেন্ডকে আমি বলি যে ভাই চল আমরা একটা ক্লোদিং বিজনেস দিই, একটা টি শার্টের বিজনেস দিই, বাট বলে যে এটা আসলে খুবই কমন হয়ে গেছে, আমাদের নতুন কোনো আইডিয়া বের করা উচিত। বাট আমরা আসলে আইডিয়াও কিন্তু জেনারেট করতে পারি না। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি যারা একদম বিগিনার বা যারা হচ্ছে বিগিনার না বাট তাদেরও একটা সমস্যা হয় যে আইডিয়া কিভাবে খুঁজে পাবো, আমি হচ্ছে এই জিনিসটাকে একটু ছোট্ট করে আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আপনারা ভালো আইডিয়া পেতে পারেন। ওকে, সো আইডিয়া বের করার জন্য আমি পার্সোনালি 2টা মেথড ফলো করি। এই 2টা মেথড হচ্ছে, প্রথমত আস্ক মাই সেলফ, যে আমার আসলে প্যাশন কি বা আমার আসলে পছন্দের জিনিস কি, বা আমি আসলে কোন জিনিসটা করতে বেশি পছন্দ করি। ওকে, অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমি আমার লাইফে কোন সমস্যাগুলো আমি ফেস করছি যেটা আসলে আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না।
ওকে। তো ফার্স্ট পার্টটা হচ্ছে যে আসলে আমার প্যাশন কি বা আমার গোল কি? এখন এটা কেন ইম্পোর্টেন্ট বা এটা কেন আপনার জন্য ইম্পোর্টেন্ট? ধরুন হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি খুব ভালো ক্রিকেট খেলেন বা আপনি খুব ভালো ফুটবল খেলেন বা আপনার আসলে ফুটবল নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন। আপনি সারাদিন হচ্ছে ওই বিভিন্ন ক্লাবের খেলা দেখতে থাকেন। আপনি হচ্ছে সবসময় আপডেটেড যে আসলে মেসির কি হইছে, রোনালদোর কি হইছে, তাদের আসলে লাইফে কি হচ্ছে। আপনি খুব বেশি এগুলাতে এডিক্টেড। ওকে? I can say this word addicted. ওকে? এবং হতে পারে যে আপনি স্পোর্টস বা আপনি হচ্ছে গেমিং নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড। আপনি হচ্ছে খুব বেশি গেম খেলেন। আপনি Call of Duty Black Ops 6 খেলে ফেলেছেন অলরেডি রিলিজ হওয়ার সাথে, সাথে। আপনি হচ্ছে Assassin's Creed Mirage খেলে ফেলেছেন। মানে হচ্ছে আপনার গেমের জগৎটা খুব বেশি আপনার পছন্দ। আবার হতে পারে যে আপনার মুভিজ খুব পছন্দ। একেকটা পারসনের কিন্তু একেকটা জিনিসের উপর খুব ভালো একটা নেশা থেকেই থাকে। যদি সেটা আমার ক্ষেত্রে হতো আমি কি করতাম? আমার আসলে এরকম কনটেন্ট নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন। আমি সারাদিন আসলে কনটেন্ট দেখি এবং আমি হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু আমার এই স্টুডিওর উপর আমি এক্সপেরিমেন্ট করি। সো যদি হচ্ছে আমাকে বলা হয় যে তুমি কোন ধরনের বিজনেস স্টার্ট করবে? আমি বলব যে আমি হচ্ছে একটা কাইন্ড অফ একটা ক্যামেরা শপ দেই যেখানে হচ্ছে এরকম লাইটিং গিয়ারস থাকবে, আনকমন বিদেশি ভালো, ভালো ক্যামেরা থাকবে, লেন্স থাকবে, ভালো কোনো ইকুইপমেন্ট থাকবে বা অনেক সুন্দর প্রপস থাকবে। ওকে? এটা আমার ভালো লাগার জায়গা। কারণ হচ্ছে আমার ফটোগ্রাফিও ভাল লাগে আবার কনটেন্ট ক্রিয়েশন ও খুব আমার পছন্দ। ওকে? এবং হতে পারে যে আপনার গেমিং পছন্দ। সো আপনি ওই রিলেটেড কি করলেন যে আপনি হচ্ছে ওই রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং যখন আপনি ভালোবাসার কোনো জিনিস নিয়ে কাজ করবেন তখন সেটার প্রোডাক্টও ভালো হবে। সেটার কাস্টমারকে আপনি ভালোমতো বুঝতে পারবেন। যেহেতু আপনি নিজে একজন কাস্টমার একসময় ছিলেন এবং আপনি কন্টিনিউয়াসলি সেটাকে আপডেটও কিন্তু করতে পারবেন। সো দেন হচ্ছে আমাদের 2nd পয়েন্টটা কি ছিল? আমাদের 2nd পয়েন্টটা ছিল যে আমি নিজে আমার লাইফে কোন ধরনের সমস্যা আমি ফেস করছি। ওকে? সো ধরুন আমি আমার মিক্সিমির এক্সাম্পলটা দেই। মিক্সিমি যখন আমি শুরু করব আমার কিন্তু আসলে তেমন একটা প্ল্যান ছিল না মিক্সিমিকে স্টার্ট করা বা আমার এরকম কোনো আইডিয়াও কিন্তু ছিল না। যখন আমি করোনার সময় কাইন্ড অফ লকডাউনে আমরা সবাই বসে আছি, তখন আসলে আমি এরকম অনলাইনে কোর্স করা শুরু করি। বিকজ ওই সময় আসলে অঢেল সময় ছিল আসলে এসব জিনিস করার জন্য। তো আমি হচ্ছে SEMrush থেকে একটা SEO এর কোর্স করি। আমি YouTube এ প্রচুর ভিডিও দেখা শুরু করি। আমি নিজেও আসলে টিউটোরিয়াল নিজে থেকে বানানো স্টার্ট করে দেই ওই সময়টাতে এবং আমি হচ্ছে এই সকল বিষয়ের উপর খুব বেশি ইন্টারেস্ট তখন ফিল করি। বাট আমি দেখলাম যে বাংলাদেশে তখন আসলে তেমন কোনো এডুকেশন প্ল্যাটফর্মই নেই যারা হচ্ছে এরকম ভালো কোর্স প্রোভাইড করবে বা থাকলেও সেটা সংখ্যায় খুবই কম। ওকে? তো ওই জায়গা থেকে আমি একটা প্রবলেম পেলাম যে আসলে আমি নিজেই যেহেতু চাচ্ছি জিনিসটা করতে, শিখতে, এটা আসলে আমাকে কেউ প্রোভাইড করছে না। দেন তারপর হচ্ছে মার্কেট রিসার্চ, এটা আসলে ফিউচারে চলবে কিনা, এটার আসলে মার্কেটে ডিমান্ড আছে কিনা, এই সকল কিছু মিলেই কিন্তু আমি তারপর আমার আইডিয়াটাকে ভ্যালিডেট করে আমি এই স্টার্টআপটা আমি স্টার্ট করলাম। তার মানে কি? আমি ফার্স্ট এ একটা প্রবলেম পেয়েছিলাম, দেন হচ্ছে আমি সেটার সলিউশনটা করার জন্য আমি এই স্টার্টআপটা শুরু করি বা এই অনলাইন বিজনেসটা বা এই প্ল্যাটফর্মটা আমি স্টার্ট করি। ওকে? এবং প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ২ টা রুল অবশ্যই ফলো করতে হবে। কোন ২ টা রুল? একটা রুল হচ্ছে হয়তো আপনি কোনো প্রবলেমের সলিউশন করবেন অথবা আপনি এক্সিস্টিং কোনো সলিউশনের বেটার ভার্সন তৈরি করবেন। ওকে? আপনি যদি এই ২ টা পয়েন্টের বাইরে চিন্তা করেন যে আমি একটা বিজনেসকে দাঁড় করাবো, এই ২ টা পয়েন্টকে আমি সাইডে রেখে আপনি আসলে ভালো কোনো বিজনেস কখনো তৈরি করতে পারবেনই না। বিকজ ইউ হ্যাভ টু প্রোভাইড এ সলিউশন টু এ প্রবলেম অথবা যদি এটার সলিউশন অলরেডি থেকে থাকে বা আপনার কোনো কম্পিটিটর থেকে থাকে, আপনাকে তার থেকে বেটার প্রোডাক্ট বানাতে হবে জাস্ট টু সারভাইভ অন দ্য মার্কেট। তার মানে আমাদেরও কিন্তু এই সেম জিনিসটাই করতে হবে যখন হচ্ছে আমরা একটা বিজনেস স্টার্ট করব। আমাদের নিজেদের লাইফে আমরা যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা লিখে ফেললাম। আমি একটা খাতার মধ্যে লিখলাম বা আমি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোন সমস্যায় ফেস করছো? তোমাদের লাইফে কি সমস্যা আছে? যেটার আসলে সলিউশনটা চাইলে আমরা নিজেরাই বের করতে পারি বা আমরা ফ্রেন্ডসরা মিলে বের করতে পারি। দেন যখন আপনি ওই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবেন, তখন দেখবেন যে আপনি নিজে থেকে একটা ভালো বিজনেসের আইডিয়া কিন্তু আপনি সেখানেই পেয়ে যাবেন। অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি জেনারেট লটস অফ বিজনেস আইডিয়াস। এবং এভাবেই কিন্তু আসলে স্টার্টআপ গুলোও তৈরি হয় কোনো না কোনো প্রবলেমের সলিউশন নিয়ে। ওকে? সো নাও সাপোজ আমার এখন আইডিয়াটা বের হয়ে গিয়েছে এবং আমি আসলে জানি যে আমার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত। ওকে? এবং আমি এখন আমার নিশটাও কিন্তু সিলেক্ট করে ফেলেছি। আমি আসলে কোন নিশে কাজ করব। ওকে? এবং যারা আসলে নিশ শব্দটার মানে বুঝছেন না তাদেরকে আমি একটু ছোট্ট করে নিশটা বুঝিয়ে দেই। নিশ হচ্ছে কোনো টপিক। ওকে? সো সাপোজ আপনি হচ্ছে কোনো আ মেন্স ফ্যাশন নিয়ে কাজ করবেন। তো আপনার নিশ হচ্ছে মেন্স ফ্যাশন। ওকে? এবং ধরুন হচ্ছে আপনি বললেন যে, "না আমি একদম হোল মেন্স ফ্যাশন নিয়ে কাজ করব না। আমি হচ্ছে মেন্স ফ্যাশনের শুধুমাত্র
হুডি নিয়ে কাজ করব। দ্যাট মিনস নিশের ভেতরে আপনি একটা মাইক্রো নিশ নিয়ে কাজ করছেন। এগুলোকে বলা হচ্ছে মাইক্রো নিশ। হুডি হচ্ছে একটা মাইক্রো নিশ এবং আপনি যদি আরো ডিপে যান, আপনি যদি এটাকে আরো নিশ ডাউন করেন, আপনি বললেন যে, "না, আমি শুধু হুডি নিয়েই কাজ করব না, আমি হচ্ছে শুধুমাত্র কালো হুডি নিয়ে কাজ করব। আমার কাছে শুধুমাত্র কালো হুডিই পাওয়া যাবে।" এটা হচ্ছে আরো নিশ ডাউন করে আপনি আরো মাইক্রো করলেন এবং আপনি হচ্ছে শুধুমাত্র ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করলেন। এবং এক্ষেত্রে কি হবে? আপনি যত বেশি নিশ ডাউন করবেন তত হচ্ছে আপনার কাস্টমার বেস কমবে। কিন্তু এট দ্য সেম টাইম আপনার লয়াল কাস্টমার এখান থেকে বের হবে। বিকজ একদম বিশাল বড় কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেক বেশি টাকা-পয়সা প্রয়োজন, অনেক বেশি আমাদের ব্র্যান্ডিং করা প্রয়োজন। আর যখন হচ্ছে আমি মাইক্রো নিশ নিয়ে কাজ করব তখন আমার কি হবে? আমি হচ্ছে স্মল গ্রুপকেই সার্ভিস দিয়ে কিন্তু আমি সেখান থেকে একটা ব্র্যান্ড আমি দাঁড় করিয়ে ফেলতে পারবো। ওকে? এবং এটা কিন্তু আসলে একটা কমন প্র্যাকটিস। অনেকে কিন্তু শুধুমাত্র ছোট্ট, ছোট্ট নিশ নিয়ে কাজ করে কিন্তু এখন অনেক উপরে উঠে গিয়েছে। ওকে? সো সাপোজ আমাদের এখন এই ২ টা জিনিস কমপ্লিট। এখন আমাদের নেক্সট স্টেপটা কি? আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে যে আইডিয়াটা আমরা বের করেছি সেটাকে আমরা একটু ভ্যালিডেট করা। মানে হচ্ছে এই আইডিয়াটা আসলেই ভালো কিনা? এটা আসলে চলবে কিনা সেটাকে আমার একটু ভ্যালিডেশন করতে হবে। এখন আমরা ভ্যালিডেশনটা কিভাবে করব? অবশ্যই সার্ভে করার মাধ্যমে, কম্পিটিটর এনালাইসিস করার মাধ্যমে, মার্কেট রিসার্চ করার মাধ্যমে। ওকে? সো ফার্স্ট এ আমরা আসি সার্ভেতে। এখন আমরা সার্ভে করার জন্য কি করতে পারি? আমরা Google ফর্ম ইউজ করতে পারি, আমরা সার্ভে মাঙ্কি ইউজ করতে পারি, আমরা পিকফো ইউজ করতে পারি অথবা আমরা Google কিওয়ার্ড রিসার্চ ইউজ করতে পারি যে দেখার জন্য আসলে এই সার্ভে করার মাধ্যমে আমার কাস্টমাররা বা অডিয়েন্সরা এটাকে আসলে পয়েন্ট বা এটাকে আসলে ওই লাইক দিচ্ছে কিনা যে এটা আসলে ভালো আইডিয়া, এটা আপনি করেন। এখন যখন আপনি দেখবেন যে বেশিরভাগ রেসপন্সে বলবে যে না তাদের এই প্রোডাক্টের সলিউশনটা দরকার নেই বা তাদের আসলে সেটা দরকার নেই, ওই মুহূর্তে আসলে এটা আর করাটা ঠিক হবে না। ওকে? আপনি তো র‍্যান্ডম পারসনকে জিজ্ঞেস করছেন, আপনি একটা গ্রুপকে জিজ্ঞেস করছেন যে আসলে জিনিসটা চলবে কিনা। আর যদি আপনি সার্ভে করতে না পারেন, আপনি এট লিস্ট আপনার ১০-১২ জন ফ্রেন্ডকে দেখান যে আসলে এই আইডিয়াটা আমি চাচ্ছি করতে। তোমরা বলো এটা আসলে করা ঠিক হবে কিনা। তাহলে কি হবে? তারা আসলে বিভিন্ন পয়েন্ট বলবে যে এই প্রবলেমটা হতে পারে, ওই প্রবলেমটা হতে পারে। আপনি তখন কি করবেন? বিজনেসটা স্টার্ট করার আগে আপনি ওই প্রবলেমগুলোকে আবার লিখে সেটার একটা সলিউশন আপনি ইনস্ট্যান্ট তখন বের করে ফেললেন। তার মানে কি? যখন আমি সার্ভে করে ফেলতেছি, যখন হচ্ছে আমি দেখছি যে আসলে এই আইডিয়াটা ভালো কিনা, ভ্যালিডেট করছি, তখন কিন্তু আমার অনেকটা বড় প্রেশার কিন্তু কমে যাবে। মার্কেটে নেমে যখন আমি ধরা খাবো সেটার থেকে এট লিস্ট সার্ভে করাটা অনেক ভালো একটা আইডিয়া। দেন হচ্ছে আমি আমার কম্পিটিটর আমি এনালাইসিস করতে পারি যে আসলে তারা কি করছে, তারা কি বিক্রি করছে, তাদের কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, তাদের কোন প্রোডাক্টটা আসলে ফিচার্ড এ আছে এবং তখন আমি কি করতে পারবো যে আসলে আমি বুঝতে পারবো যে আসলে মার্কেটে এটা আদৌ চলছে কিনা। যখন আপনি দেখবেন যে অনেক মানুষ এটা নিয়ে কাজ করছে তখন আপনি বুঝে নিবেন যে দিস ইজ নট এ ব্যাড আইডিয়া। যেহেতু তারা এক্সিস্ট করছে দ্যাট মিনস এটা মার্কেটে চলছে। এবং তাদেরকে আপনি এনালাইজ করার জন্য আপনি বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আপনার SEMrush, BuzzSumo, SpyFu, SimilarWeb, Ahref আপনি এরকম টুল যখন আপনি ইউজ করবেন আপনি তখন তাদের ইনসাইড ডাটা, তাদের কোন কিওয়ার্ডটা র‍্যাংক হচ্ছে, তাদের কোন কিওয়ার্ডে কেমন ক্লিক পড়ছে, তাদের কোন কিওয়ার্ডের জন্য তাদের সাইটটা Google এ ১ নম্বরে আসছে, কোনটার জন্য ২ নম্বরে আসছে। আপনি সকল ডাটা কিন্তু পেয়ে যাবেন যে তারা আসলে কোন ভাবে সারভাইভ করছে। অ্যান্ড আই নো দিস সাউন্ডস অ্যাকচুয়ালি ইল্লিগাল বাট এগুলা কিন্তু ওপেন। আপনি যখন ওরকম টুল ব্যবহার করবেন আপনি কিন্তু তাদের একদম ইনসাইড ডাটা আপনি বের করে ফেলতে পারবেন। সো ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ অ্যানালাইজ ইউর কম্পিটিটর ইন এ গুড অর রাইট ওয়ে। ওকে? আর আপনাকে আমি একটা সিক্রেট টিপস বলি সেটা হচ্ছে আপনি কিন্তু Facebook ব্যবহার করে কিন্তু আপনার কম্পিটিটরকে আপনি ভালো মতো এনালাইজ করতে পারবেন। সেটা হচ্ছে Facebook এর অ্যাড লাইব্রেরি। ওকে? আপনি যদি Facebook অ্যাড লাইব্রেরি লিখে আপনি Google এ সার্চ করেন আপনি কিন্তু একটা ওয়েবসাইট পাবেন Facebook এর পক্ষ থেকে। যেখানে হচ্ছে আপনি আপনার কম্পিটিটররা কোন ধরনের অ্যাড রান করছে আপনি কিন্তু সেই সকল বিজ্ঞাপন একসাথে আপনি দেখতে পারবেন একদম ওপেনলি। তারা কোন আ ভিডিও ইউজ করছে, কোন ডেসক্রিপশন ইউজ করছে, কোন বাটন ইউজ করছে এই সবকিছু একদম ওপেনলি আপনি সেখানেই দেখতে পারবেন। তার মানে কিন্তু আপনি সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমার কম্পিটিটররা কোন ধরনের মার্কেটিং করছে, কোন ধরনের ভিডিও আপলোড করছে, তারা কি প্রমোট করছে, তাদের কি সেলিং পয়েন্ট কি সকল কিছু কিন্তু আপনি একসাথে এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন। তার মানে আমার কম্পিটিটর এনালাইজ করার কাজটা কিন্তু এই পয়েন্টে শেষ হয়ে গেল। সো নাও আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। আমাদের আইডিয়া বের করা, সেটাকে ভ্যালিডেট করা আর আমাদের মার্কেট রিসার্চটাও কিন্তু মোটামুটি করা শেষ যে আমার প্রোডাক্টটা চলবে কি না। ওকে?
নাও আওয়ার নেক্সট স্টেপ ইজ ক্রিয়েটিং দ্য প্রোডাক্ট বা প্রোডাক্টটাকে তৈরি করা, অথবা হতে পারে ক্রিয়েটিং দ্য এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা অ্যাটলিস্ট তৈরি করা। ওকে, সো যেহেতু হচ্ছে আমি বিজনেস স্টার্ট করবো, আমার এখন প্রোডাক্টটা কী করতে হবে, তৈরি করতে হবে। এখন হতে পারে সেটা আপনি কিনে আনলেন, হতে পারে সেটা আপনি বানিয়ে ফেললেন। ওকে, বাট অনলাইন বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেহেতু সেগুলো ই-কমার্স বেসড হয়, আমার সেক্ষেত্রে কি হয়, সেটা আসলে আমাকে নিয়েই আসতে হয়। আসলে কোথাও না কোথাও থেকে আমাকে সেটা নিয়ে আসতে হবে ইম্পোর্ট করে, বা আমার কোনো সেলার থেকে বা পাইকারি যে বিক্রি করে তার থেকে আমাকে কিনে আনতে হবে। ওকে, এবং এখন আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব স্টেপ বাই স্টেপ, যেটা আসলে আপনাকে এই প্রোডাক্টটা পারফেক্টলি তৈরি করতে সাহায্য করবে। সো প্রথম পয়েন্টে হচ্ছে ফাইন্ডিং দ্য ম্যাটেরিয়াল। ওকে, আপনি যে প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন সেটার ম্যাটেরিয়ালটা খুঁজে বের করা। কোথায় সেটা পাওয়া যাচ্ছে, কার কার কাছে সেটা আছে, কোনটার কোয়ালিটি কেমন, কে কত টাকাতে সেল করছে, কার কাছে আমি কমে পাবো, কার কাছে আমি কম কোয়ান্টিটিতেও চাইলে নিতে পারবো, কার কাছে এরকম কোনো ডিলের অপশন আছে কিনা যে আমি প্রোডাক্টটা সেল হলে তারপর তার থেকে কিনবো। আপনি ফার্স্ট অফ অল ম্যাটেরিয়ালটা আগে খোঁজার চেষ্টা করেন যে আপনি যেটা সেল করবেন সেটা আসলে কারা, কোথায়, কিভাবে, কি দামে, কি অফার দিয়ে আপনাকে বিক্রি করছে। ওকে, ইনস্ট্যান্ট একজন থেকে নিয়ে এসে আপনি বিক্রি করা শুরু করে দেন না। আপনি একটু একটা দিন সময় দেন, ১ সপ্তাহ সময় নেন, একটু ফোন করেন যারা কম্পিটিটর তাদের থেকে আপনি এনালাইজ করার চেষ্টা করেন যে তারা আসলে কোত্থেকে আনতেছে, তাদের প্রোডাক্টটা তারা কোন জায়গা থেকে পায়, কত দামে তারা কিনে আনে। এটা কিন্তু খুবই কঠিন বিষয় না। আপনি তাদেরকে একটু নক দেন, তাদেরকে আপনি একটু চিটিং করে মেসেজ দেন যে আপনার প্রোডাক্ট আপনি কোত্থেকে আনেন, প্রোডাক্টের কোয়ালিটি তো ভালো মনে হচ্ছে না, এটা আসলে আমার জন্য কেমন জানি প্রোডাক্টটা খারাপ লাগতেছে, এটা রিসেলার কে? হ্যাঁ, এরকম এরকম প্রশ্ন করেন। আপনি রিসার্চ করলে অবশ্যই তারা কোত্থেকে আনতেছে সেটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, এবং আপনি কিন্তু সেখান থেকেই আপনার প্রোডাক্টটা কম্পেয়ার করে কিন্তু আপনি সেটার কোয়ালিটিটাও আপনি জাজ করে ফেলতে পারবেন। ওকে, আর যদি সেটা ডিজিটাল প্রোডাক্ট হয় তখন কিন্তু আপনাকে একদম স্ক্র্যাচ থেকে সেটাকে বানাতে হবে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর স্কিল। যদি আপনার স্কিল থাকে আপনি সেটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে ফাইবারে বা আপওয়ার্কে আপনি ফ্রিল্যান্সার হায়ার করে কিন্তু সেখান থেকেও খুব ভালো প্রোডাক্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি এরকম অনেক দেখেছি যারা হচ্ছে ফুল অ্যাপ ওয়েবসাইট ফাইবারে গিয়ে বা আপওয়ার্কে গিয়ে জাস্ট $500 $1000 খরচ করে তারা বানিয়ে নিয়ে আসে। সো ইটস নট গোয়িং টু বি দ্যাট কমপ্লিকেটেড। যদি আপনার কোনো স্কিল নাও থাকে আপনি কিন্তু সেখান থেকে সেটা বানিয়ে আনতে পারছেন। দেন দ্য নেক্সট স্টেপ ইজ ইউ নিড এ ওয়ার্ক ফোর্স। মানে আপনার একার পক্ষে তো সম্ভব না, আপনার একটা টিম বানাতে হবে। ইট ক্যান বি ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি মেম্বার্স। ওকে, আপনি যাকেই সবচেয়ে বেশি ট্রাস্টেড মনে করেন যে আপনার মতো এনথুজিয়াস্ট, আপনি তাকে ধরে নিয়ে আসেন যে চলো একটা বিজনেস করি, চলো আমরা টাকা ইনভেস্ট করি, চলো আমরা সময় ইনভেস্ট করি। আপনি এরকম এনথুজিয়াস্ট পারসন খুঁজে বের করেন, আপনি তাদেরকে নিয়ে আসেন যারা হচ্ছে আপনার জন্য ইনিশিয়াল স্টেজে ফ্রিতেই কাজ করবে। যদি আপনি প্রথম দিনই চিন্তা করেন যে স্যালারি দেবেন তখন কিন্তু আপনি আসলে বিজনেসটা গ্রো করতে পারবেন না, বিকজ শুরু ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টাকা খুব ইম্পর্ট্যান্ট। ইটস নট যে আমি বিজনেস করবো আমাকে অনেক বড় অফিস নিতে হবে, আমাকে অনেক কিছু সাজাতে হবে, আমাকে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ইন্টেরিয়র বানাতে হবে, মানুষ কি বলবে, হ্যান ত্যান। এগুলো কিন্তু অনেক ধরনের প্রশ্ন আপনার মাথার ভিতরে চলে আসবে, বাট দিস ইজ নট দ্য রিয়ালিটি। শুরুর ক্ষেত্রে সবাই কিন্তু একদম ওই ছোট্ট গ্যারেজ থেকে শুরু করে। সো কে কি বললো সেটা আসলে দেখার বিষয় না। স্টার্ট আপ বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে আসলে আমরা ওই ভাবেই শুরু করি। ওই একদম কি বলে এটাকে, যে গলার ভেতর গামছা পেঁচিয়ে আমাদেরকে নামতে হয়, বা মাথার ভেতর গামছা পেঁচিয়ে আমাদেরকে নামতে হয় যে আসলে এটা করতে হবে। তখন টাকার টেনশন না, তখন হচ্ছে প্রোডাক্টটা নামানোর টেনশন। সো এরকম লোক নিয়ে আসেন যারা হচ্ছে আপনার জন্য উইলিংলি কাজ করবে, তাদেরকে আপনি শেয়ার দিয়ে দেন, বা যেভাবে তাদেরকে আপনি স্যাটিসফাই করেন না কেন তাদেরকে আপনি নিয়ে আসেন। আপনি একটা ওয়ার্কফোর্স সেখানে তৈরি করেন। ওকে, দেন সাপোজ আপনার ওয়ার্কফোর্স আর আপনার সকল কিছু মিলে আপনি একটা প্রোডাক্ট বানিয়ে ফেলছেন, আপনার প্রোডাক্ট এখন রেডি। নাও ইউ হ্যাভ টু টেস্ট ইয়োর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা আপনাকে টেস্ট করতে হবে সেটা আসলে ভালো হয়েছে কিনা, সেটা আসলে সুন্দর লাগছে কিনা। এবং আপনি এটার জন্য আসলে যদি সেটা ডিজিটাল প্রোডাক্ট তখন আপনি চাইলে আপনি কিছু পার্সনদেরকে বেটা লেভেলে তাদেরকে ভার্সনটা দিতে পারেন, যে এটা হচ্ছে বেটা টেস্টিং লেভেল। আপনি সেটাকে বেটা টেস্ট করে দেখেন আসলে সেটা কেমন লাগছে, যেটা আসলে মোটামুটি সকল কোম্পানি করে। তারা একটা বেটা ভার্সন দেয়, সেটার একটা অ্যাক্সেস দিয়ে দেয়, এবং তারা সেখান থেকে ফিডব্যাক কালেক্ট করে। আর যদি সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় তখন আপনাকে কি করতে হবে, তখন হচ্ছে আপনাকে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ, আপনার ক্লাসমেট বা আপনার আশেপাশের যে সকল মানুষ তাদেরকে আপনি দিলেন। অথবা আপনি চাইলে বিভিন্ন ক্যাম্পেইন করতে পারেন, যে বিভিন্ন স্কুলের সামনে আপনি গেলেন, আপনি হচ্ছে সেখানে
স্টুডেন্টদেরকে সেটা দিলেন, বা আপনি ইউনিভার্সিটির সামনে গিয়ে তাদেরকে আপনি সেই প্রোডাক্টটা টেস্ট করলেন যে দেখেন ভাই কেমন লাগতেছে, ভালো কিনা, ফিডব্যাক দেন। ওকে, ফিডব্যাকস আর অলওয়েজ ওয়েলকাম। সবসময় আপনি ফিডব্যাক কালেক্ট করলে কিন্তু আপনি প্রোডাক্টটাকে আরও ইমপ্রুভ করতে পারবেন। তো শুরুর ক্ষেত্রে আপনি 5 পিস 10 পিস 20 পিস আপনি টেস্টিংয়ের কাজে লাগান, আপনি সেটার ফিডব্যাকটা নেন, দেন হচ্ছে আপনি প্রোডাক্টটা মার্কেটে নামান। ওকে, যেমন হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি না, মোটামুটি 1 বছর আগেই হবে, যে একটা ড্রিঙ্কস লঞ্চ হয়েছিল যেটা হচ্ছে খুব বেশি হাইপ ফেলে দেয়। ওকে, বাট আমি যখন সেটাকে টেস্ট করলাম, আমি এটার 2টা ফ্লেভার কিনে আনছিলাম। ইট ওয়াজন্ট দ্যাট টেস্টি। ওকে, এবং শুধু যে আমার কাছে আসলে এটা ভাল লাগেনি এরকম না, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার যারাই টেস্ট করছে তাদের কারো কাছেই যেন এটাকে মানে অ্যাকসেপ্টই তারা করতে পারছিল না, জিনিসটা আসলে এতটা অকওয়ার্ড তাদের লাগছিল। মেবি ইটস গুড, বাট আমি এখন পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করেছি তাদের কারো কাছে সেটা টেস্টই ভাল লাগে নাই। আসলে খাবারের ক্ষেত্রেও তো আসলে আমরা হাইজিনটা বাংলাদেশে তেমন একটা দেখেই না, তারা আসলে টেস্টটা ফার্স্ট স্টেজেই দেখে, বাট টেস্টই যখন ভালো লাগছে না তখন আসলে জিনিসটা আর সেকেন্ড টাইম কেউই খায়নি। ইভেন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে মনে হয় না কেউ এটাকে সেকেন্ড টাইম কিনে টেস্ট করেছে। তার মানে কি, হয়তো ইনিশিয়াল যে টেস্টিংটা ছিল সেটা হয়তো ভালো মতো হয়নি। দ্য প্রোডাক্ট ওয়াজন্ট ব্যাড, বাট মেবি প্রথম যারা টেস্ট করেছে, যারা আসলে এটাকে বলতে পারে যারা বেটা টেস্টিং করেছে, তাদের হয়তো ওই পরিমাণ ভালো রকমের ফিডব্যাক নেওয়া হয় নাই অরিজিনাল ইউজারদের থেকে। যার কারণে জিনিসটা কি হলো, যে মার্কেটে এখন সেটা আর চলছে না, কাইন্ড অফ সেটা ডেড বা সেটা বন্ধ হয়ে গিয়েছে। সো দিস ইজ নট এ পয়েন্ট যেটা আপনার আসলে স্কিপ করা উচিত, আপনার অবশ্যই এই পয়েন্টেও ফোকাস দেওয়া উচিত। দেন আমাদের প্রাইসিংটা সেট করার পালা, এবং এই প্রাইসিংটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আসলে এটার দামটা কেমন হওয়া উচিত। আপনার প্রফিট মার্জিন চিন্তা করতে হবে, আপনার বানাতে কত টাকা খরচ হচ্ছে সেটা চিন্তা করতে হবে, এবং আপনাকে কিন্তু সকল কিছু মিলিয়ে একটা প্রোডাক্টের প্রাইসিং সেট করতে হবে যেটা আসলে মানুষ অ্যাকসেপ্ট করবে। ওকে, এবং সামটাইমস আউট অফ দ্য বক্স আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি প্রিমিয়াম প্রোডাক্ট বানাই, ভালো প্রোডাক্ট বানাই, অবশ্যই সেটার দামটা বেশি রাখলেও কিন্তু সমস্যা নেই। লাইক অ্যাপল, যে আসলে আমি এখানে ভালো প্রোডাক্ট দিচ্ছি, প্রিমিয়াম জিনিস দিচ্ছি, আমার দামটা বেশি হোক, ডাজেন্ট ম্যাটার। প্রিমিয়াম প্রোডাক্টসের আসলে ভ্যালুটাই ডিফারেন্ট হয়। সো যদি হচ্ছে আপনি প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করেন, তখন আবার আসলে কম্পিটিটর কততে দিচ্ছে সেটা আসলে দেখার বিষয় না। তখন আপনি দেখবেন যে এটার দামটা কত টাকা হলে আসলে আমার মনে হচ্ছে যে এটা আসলে প্রিমিয়াম রেঞ্জে আমি সেট করতে পারবো, বিকজ ইটস অ্যাকচুয়ালি প্রিমিয়াম। সো প্রাইসিংটা আসলে ডিপেন্ড করবে অনেক কিছুর উপর, এবং যেহেতু এই কোর্সটা হাজার মানুষ করছেন, হাজার মানুষের হাজারটা প্রোডাক্ট, সো আপনারা হচ্ছে কয়েকটা ফ্যাক্টর আপনারা জাস্ট অ্যানালাইসিস করেন, কম্পিটিটর অ্যানালাইসিস করেন, প্রোডাক্টের দাম দেখেন, প্রোডাক্টের ক্রিয়েটিং কস্ট দেখেন, মার্কেটিং কস্ট দেখেন, আপনার নিজের অফিসের খরচ দেখেন, সকল কিছু মিলিয়ে আপনি একটা প্রোডাক্টের প্রাইসিং সেট করেন যাতে করে আপনি অ্যাটলিস্ট লসে না যান। ওকে, লসে তো যাওয়া যাবে না, অ্যাটলিস্ট যেন একটু হলেও 1 টাকা হলেও আপনার প্রফিট থাকে, ওইভাবে আপনি একটা প্রাইসিং সেট করেন। ওকে, সো এখন আমার প্রোডাক্ট তৈরি করা শেষ, প্রোডাক্টটা টেস্ট করা শেষ, সেটার আমার প্রাইসিং সেট করা শেষ, মোটামুটি আমার এখন প্রোডাক্ট রেডি। নাও আমার নেক্সট স্টেপটা কি? আমার নেক্সট স্টেপ হচ্ছে এখন আমার স্টোর বা আমার দোকানটাকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। ওকে, এবং যেহেতু এটা অনলাইন বিজনেস, আমাকে এখন কোথায় যেতে হবে? আমাকে হচ্ছে এখন অনলাইনেই একটা স্টোর তৈরি করতে হবে। এখন নর্মালি কিন্তু বাংলাদেশের মার্কেটে আমি যদি চিন্তা করি, 2 ধরনের স্টোর খুবই জনপ্রিয়। একটা হচ্ছে ই-কমার্স, আরেকটা হচ্ছে এফ-কমার্স। ই-কমার্স হচ্ছে যেটা হচ্ছে আমরা একদম রিয়াল ডোমেইনে, যেমন হচ্ছে সাপোজ daraz.com, ওকে, .bd, এটা হচ্ছে কি আমার একটা রিয়াল ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স স্টোর। আর দেন সেকেন্ডলি যেটা পপুলার সেটা হচ্ছে ফেসবুকে মানুষ যেটা করে, ফেসবুকে পেজের মাধ্যমে মানুষ স্টোর বানায়, সেখানে মানুষ পণ্য বেচাকেনা করে। ওকে, এটা হচ্ছে এফ-কমার্স। ওকে, শুধুমাত্র ফেসবুকের উপর ভিত্তি করে যেটা করে। আর এখন কিন্তু কি হচ্ছে, যে এখন হচ্ছে মানুষ 2টাকে মিক্স করেই করে, যে ফেসবুকেও তারা অর্ডার নিচ্ছে, আবার তারা কি করছে, ওয়েবসাইটের থ্রুতেও অর্ডার নিচ্ছে। যেহেতু হচ্ছে মানুষ ওয়েবসাইটে যাওয়াটা এখনও এতটা বেশি প্রেফার করে না, তারা আসলে মেনলি ওই মেসেজ দিয়েই পণ্য কিনে ফেলে। ওকে, যে ভাই প্রাইস কত, বলে যে ভাই ইনবক্সে আসেন। ওকে, এই মেথডটা এখনও বাংলাদেশে পপুলার, যার কারণে কি হচ্ছে যে মানুষ বেশিরভাগ এখনও ফেসবুকের উপর কিন্তু রিলাই করছে, অথবা ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক। ওকে, সো নর্মালি হচ্ছে আমরা চাইলে 2 ভাবেই কিন্তু আমরা এটা করতে পারি, এবং আমরা কিন্তু চাইলে 2টা ওয়ে একসাথেও করতে পারি। ওকে, সো প্রথমে আমি আসতেছি যে আমাদের পেজ, আমরা পেজ কিন্তু খুব সহজে
ফেসবুকে গিয়ে আমরা তৈরি করতে পারছি। এটা জাস্ট 2 মিনিট সময় নেয়। এটা আপনারা এখনই চাইলে করতে পারবেন আপনাদের প্রোফাইলের আন্ডারে। আর দেন যদি আমি কথা বলি যে পেজ তৈরি করার পর আমার এখন কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে। ওকে? ওয়েবসাইটের ক্ষেত্রে আমি একটা বেসিক আপনাদেরকে নলেজ শেয়ার করি। ওয়েবসাইট আপনারা জাস্ট খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন কয়েকটা টুল আপনারা ব্যবহার করে। আপনাদের যে একদম কোডিং জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, এমন কিন্তু কোনো বিষয় না। ওয়েবসাইট কিন্তু এখন বানানো খুবই সহজ হয়ে গিয়েছে বর্তমান যুগে। ইটস লাইক যে আমরা যেরকম আগে প্রেজেন্টেশন তৈরি করতাম, এখন আমরা এরকম হইতেই চাইলে ওয়েবসাইট কিন্তু খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারবো। এর জন্য আমরা কি ইউজ করব? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করব, অথবা আমরা শপিফাই ইউজ করব, অথবা আমরা ওয়েবফ্লো ইউজ করব, অথবা আমরা স্কোয়ারস্পেস ইউজ করব। এগুলা কিন্তু সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো আপনাকে ওয়েবসাইট তৈরি করার জন্য সকল ফাংশন দেবে, এবং আপনি উইদাউট এনি কোডিং ছাড়া আপনি খুব সহজে আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। যারা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের কোর্সটা করেছে বা আমার ওয়েব ডিজাইনের যে কোর্সটা আছে যারা সেটা করেছে, তারা কিন্তু মোটামুটি প্রত্যেকটা পার্সনই কিন্তু আমার কোর্সে বিভিন্ন ধরনের ই-কমার্স সাইট তারা তৈরি করেছে। যেমন হচ্ছে আপনার টেক ই-কমার্স ওয়েবসাইট, ক্লোদিং ব্র্যান্ডের ই-কমার্স ওয়েবসাইট, আমরা রেস্টুরেন্ট সাইট বানিয়েছি, এবং আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা ওয়েবসাইট একদম হাতে কলমে বানিয়ে শিখিয়ে দিয়েছি, এবং সেটার টেমপ্লেটটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং যদি আপনি তাদের সাথে কথা বলার সুযোগ পান আমার স্টুডেন্টদের, তারা আপনাকে এটাই বলবে যে ইট ওয়াজ লাইক পানি, পানির মতো সহজ। ওকে? এত কঠিন বিষয় না। আপনি জাস্ট হচ্ছে ইউটিউবে ২-৩ টা ভিডিও দেখেন, আপনাকে হয়তো WooCommerce ইউজ করতে বলবে, কিছু প্লাগইন নামাতে বলবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে বলবে, অ্যান্ড দেন কিন্তু আপনি খুব সহজেই ই-কমার্স সাইট তৈরি করে ফেলতে পারবেন। ওকে? ইটস নট দ্যাট হার্ড। এবং অন্যান্য সিএমএস যেমন Shopify, Webflow, Squarespace এগুলো কিন্তু প্রিমেড অনেক টেমপ্লেট থাকবে। আপনারা জাস্ট হচ্ছে সেখানে গিয়ে আপনার স্টোরটা সেটআপ করে প্রোডাক্ট বসালেই কিন্তু আপনার একটা সুন্দর সাইট তারা নিজেরাই কিন্তু বানিয়ে দিবে। সো ইটস নট দ্যাট হার্ড। এটা খুবই সহজ। জাস্ট হচ্ছে হয়তো আপনার ১ সপ্তাহ ইনভেস্ট করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আপনার সেরকম বাজেট আছে, আপনি চাইলে একটা ওয়েব ডিজাইনার আপনি হায়ার করেও কিন্তু কাজটা করিয়ে নিতে পারবেন। দেন আমার কিন্তু শুধুমাত্র পেজ আর ওয়েবসাইট খুললেই হবে না। আমার এখন বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে আমার পণ্যগুলাকে সেখানেও প্রমোট করার জন্য। আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, যেখানে হচ্ছে আপনি আপনার পণ্যগুলোর ভিডিওগুলো সেখানে প্রমোট করলেন, বা আপনি ফ্রি ভ্যালু দিলেন, বা ফ্রি আপনি কনটেন্ট দিলেন। আপনি চাইলে একটা গ্রুপ খুলতে পারেন, যেখানে হচ্ছে আপনি আপনার ইন্ডাস্ট্রির মানুষজন নিয়ে আপনি আড্ডা দিলেন। সেখানে আপনি মাঝে মধ্যে আপনি আপনার পণ্যগুলোকে প্রমোট করলেন, আর বাকি সময় আপনি ভ্যালু দিয়ে গেলেন। আমাদের কিন্তু মাল্টিপল মিডিয়াতে থাকতে হবে, যাতে করে হচ্ছে আমরা কি করতে পারি? আমাদের পণ্যটাকে সবসময় আমাদের ইউজারদের সামনে নিতে পারি। এবং অফলাইন ব্যবসায় কি হয়? অফলাইন ব্যবসায় কি হচ্ছে যে আমাদের মানুষ হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় মার্কেটে যখন একজন কাস্টমার ঢুকে, সে কিন্তু আপনার দোকানটা বাই ডিফল্টই সে পেয়ে যাচ্ছে। বাট অনলাইনের জগতে সমস্যাটাই হচ্ছে এখানে কিন্তু ট্রাফিক আপনার এতটা বেশি আসা যাওয়া করে না। এখানে আপনাকে পুশ করতে হয় আপনার কাছে আসার জন্য। যেহেতু এখানে হাজার চ্যানেল, হাজার পেজ, হাজার স্টোর, মানুষ কিন্তু হারিয়ে যায়। আমরা যেরকম নির্দিষ্ট এলাকা ভিত্তিক মার্কেটে গেলে আমি সেই ২-৩ টা অপশনই পাই। অনলাইনে কিন্তু এরকম কোনো কিছু না। অনলাইনে যখন কেউ ফেসবুকে ঢোকে তার সামনে লক্ষ মার্কেট আছে। যে ঢাকা থেকে ব্যবসা করছে তারটাও তার সামনে আসছে, যে কুমিল্লা থেকে ব্যবসা করছে তার দোকানটাও তার সামনে আসছে। তার মানে কি ইউজার কিন্তু কনফিউজড হয়ে যায় যে আসলে আমার কোনটা নেওয়া উচিত। সো এজন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের অডিয়েন্স গুলাকে সবসময় আমাদের কাছে টেনে আনতে হবে যে ভাই আপনি আমার এই প্রোডাক্টটা দেখুন, আপনি আমার এই গ্রুপে জয়েন হন, আপনি আমার এই পেজটাতে লাইক দিন, আপনি আমার এই ইনস্টাগ্রাম পেজটা ফলো করুন। তাদেরকে সবসময় কি করতে হবে? এঙ্গেজ রাখতে হবে আপনার স্টোরের কাছাকাছি। যাতে করে তারা যখন মনে করবে যে আমার এই পণ্যটা দরকার, তখনই তারা কি করবে? আপনার স্টোরে তারা বাই ডিফল্টই চলে যাবে। এখন তারপর আমার অনলাইনে প্রেজেন্স তৈরি করার পর আমার জাস্ট ২ টা কাজ এখন করতে হবে। আমার একটা কাজ হচ্ছে আমার এখন একজন ডেলিভারি পার্টনার বের করতে হবে। যদি আপনার প্রোডাক্টটা ফিজিক্যাল প্রোডাক্ট হয়, আপনাকে অবশ্যই কিন্তু সেটা আবার কি করতে হবে? ডেলিভার করতে হবে। এজন্য আপনাকে আপনার কাস্টমার বুঝে একটা ভালো ডেলিভারি পার্টনারের সাথে এখন কোলাবোরেট করতে হবে। যে ধরুন হচ্ছে সাপোজ আমি স্টেট ফার্স্ট এ যাবো, তারা হচ্ছে আমার পণ্যগুলাকে দেশের সব প্রান্তে তারা পৌঁছে দেবে। জাস্ট র‍্যান্ডমলি পপুলার আছে দেখে আমি নিয়ে নিলাম, এরকম কিন্তু ডেলিভারি পার্টনার নেওয়া যাবে না। যে রিলায়েবল, যার এখানে পণ্য ভাঙবে না, যে হচ্ছে একদম রুরাল থেকে রুরাল এরিয়াতে পৌঁছাতে পারবে, আপনি তাদের সাথেই ডেলিভারির ডিলটা করেন। যাতে করে হচ্ছে তারা কি করতে পারে? তারা হচ্ছে আপনার পণ্যগুলাকে কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পারে।
ওকে? এবং তারপর ডেলিভারি পার্টনারটা নেওয়ার সাথে, সাথে আপনাকে আরেকটা জিনিস নিতে হবে। মানে মেইন লঞ্চের আগে। সেটা হচ্ছে আপনাকে একটা পেমেন্ট গেটওয়ে নিতে হবে। পেমেন্ট গেটওয়ে হচ্ছে যেই পেমেন্ট সিস্টেমে তারা মেইনলি মানে আপনার কাস্টমাররা মেইনলি আপনাকে টাকা দেবে। অ্যান্ড ইটস লাইক এ হ্যাসেল ইন বাংলাদেশ। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে মানেই একটা হচ্ছে পেইন অনলি বিকজ আপনার প্রত্যেকটা ট্রান্সেকশনে তারা টাকা নেবে। ইটস লাইক যদি আমি কমন বলি 2.5% টাকা আপনার থেকে তারা নিয়ে যাবে প্রতিটা ট্রান্সেকশনে। ইটস লাইক এ হ্যাসেল। আসলে এটা আসলে বলার কিছুই নাই। হয়তো যদি ভিডিওটা কোনো এরকম পারসন দেখে থাকেন, আমি জোর দাবি জানাচ্ছি এটার একটা সলিউশন নিয়ে আসতে, যাতে করে যারা স্টার্টআপ বা যারা নতুন শুরু করছে তারা যেন তাদের টাকাটাকে সেভ করতে পারে। ইটস লাইক যে বাই ডিফল্টে আপনার কোম্পানির ওনার এরকম পেমেন্ট গেটওয়ে প্রোভাইডাররা তারা হচ্ছে বাই ডিফল্ট আপনার কোম্পানির 2.5% স্টেক নিয়ে রাখছে, বাট আপনি সেটা জানেন না। বাট যেহেতু এখন এটা অপশন, এটা আপনাকে বলতে হচ্ছে। ইন ফিউচার যদি সেটা চেঞ্জ হয় সেটা আমাদের সবার জন্যই ভালো। বাট পেমেন্ট গেটওয়ে নিলে আপনি ওই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি করতে হবে? পেমেন্ট নিতে হবে। বিকাশ হোক, রকেট হোক, বিভিন্ন কার্ড হোক, যেকোনো ব্যাংক হোক, পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনাকে ওই সলিউশনটা দেবে যে আপনার কাস্টমার যেখান থেকেই আসুক না কেন, যেই ব্যাংকই সে ইউজ করুক না কেন, ঘুরে ফিরে সব টাকা আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে। ইটস লাইক যে মানে সকল ফানেলিং করে ঘুরে ফিরে একটা পথ দিয়ে আপনার কাছে আবার টাকাটা চলে আসবে। বাট মাঝখানে তারা কি করে? তারা হচ্ছে ওই ট্রান্সেকশনের মাঝেই 2.5% টাকা তারা নিজেরাই কেটে নেয় তাদের সার্ভিস কস্ট হিসেবে। এখন এটা থেকে আসলে বাঁচারও কোনো উপায় নাই। অনলি বিকজ আপনি যদি এখন বিকাশে যান, তারা আপনাকে একটা ডেইলি লিমিট ধরে দিবে যে ভাই আপনি ডেইলি এত টাকার বেশি লেনদেন করতে পারবেন না। অথবা তারাও দেখবেন যে আপনার থেকে এই 2.5%ই ট্রান্সেকশন কস্ট তারা কেটে নেবে। ঘুরে ফিরে কিন্তু সবাই এই সেম জিনিসটাই করতেছে। তাই হচ্ছে মানুষ কিছু না পেরে এরকম পেমেন্ট গেটওয়ে নিতে হয়, যারা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত থাকে এবং তারা হচ্ছে আপনার সকল পেমেন্ট তারা নেবে এবং তারা হচ্ছে সেখান থেকে আপনার টাকাটা আপনার ব্যাংকে পাঠিয়ে দেবে। ইটস লাইক যে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর অনলাইন বিজনেস পারসনস। ওকে? বিজনেস যারা করছে তাদের জন্য এটা একমাত্র সলিউশন। আর যদি হচ্ছে আপনার ব্যবসাটা ছোট হয় বা আপনার ব্যবসাটা খুবই স্বল্প পরিমাণে হয়, যেটার কাস্টমারটা প্রতিদিন এত বেশি ট্রানজাকশন হবে না, আপনি চাইলে জাস্ট বিকাশে বা নরমাল পেমেন্ট মেথডে আপনি চাইলে টাকা নিতে পারেন। বাট ইন ফিউচারে কিন্তু আপনাকে ঘুরে ফিরে আবার ওয়েবসাইটের জন্য পেমেন্ট গেটওয়ে নেওয়া লাগবেই। ওকে? সো ইটস এ স্টেপ যেটা আপনাকে অনলাইন বিজনেস করলে করতেই হবে। আর হ্যাঁ, এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট আমি বলিনি, সেটা হচ্ছে যে লাইসেন্সের ব্যাপারটা। এখন একেকটা বিজনেসের একেক ধরনের লাইসেন্স নেওয়া লাগে। ট্রেড লাইসেন্স বলেন বা বিভিন্ন ধরনের বিন সার্টিফিকেট, ডিবিআইডি, অনেক ধরনের ব্যবসার অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। এটা আসলে বলা যাচ্ছে না। মেডিসিনের জন্য এক ধরনের লাইসেন্স লাগে, আবার কোচিংয়ের জন্য আরেক ধরনের লাইসেন্স লাগে। সো লাইসেন্স তো নিতেই হবে দেশে লিগালি ব্যবসা করার জন্য। সো আপনার ব্যবসার জন্য আপনার কী ধরনের ডকুমেন্ট লাগবে বা কী ধরনের লাইসেন্স লাগবে সেটা আপনি একটু গুগল করেই দেখে নিতে পারেন। সো নাও আমাদের মোটামুটি স্টোর সেটআপ করা শেষ, প্রোডাক্ট লঞ্চ করা শেষ। এখন আমরা একটা মোটামুটি বিজনেস আমরা দাঁড় করিয়ে ফেলছি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের কাস্টমারগুলাকে এনালাইজ করা, আমাদের প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করা, আমাদের আস্তে, আস্তে প্রোডাক্টের জন্য যা, যা এসেনশিয়াল টুল লাগে সেগুলাকে রেডি করা, আমার এমপ্লয়িগুলাকে ম্যানেজ করা। ওকে? সো আমার এখন ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমার যত ধরনের কাজ করতে হচ্ছে সেই টুলগুলোকে এখন একসাথে কালেক্ট করা, যাতে করে আমি প্রপার রেজাল্টটা আমি প্রডিউস করতে পারি। ওকে? সো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব এই স্টেপে যে আপনার কাস্টমার অ্যানালিটিক্সের জন্য আপনি কী, কী টুল ব্যবহার করবেন, এবং আমি মোটামুটি এই স্টেপে সকল টুলগুলো আলোচনা করব যে আপনার কোন, কোন টুল লাগবে এই কাজগুলা ফ্রিতে সহজে করার জন্য। সো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে কাস্টমার বা ইউজার অ্যানালিটিক্স। আমার ইউজারের বিহেভিয়ারটা দেখতে হবে যে সে আমার স্টোরে আসার পর সে কোথায়, কোথায় ক্লিক করতেছে, সে কতক্ষণ থাকতেছে, আমি কোন, কোন দেশ থেকে আমার ভিজিটর পাচ্ছি, কোন, কোন জেলা থেকে আমি ভিজিটর পাচ্ছি, ডেইলি কয়টা ইউজার কোন জায়গা থেকে আসছে, তারা কতক্ষণ থাকছে, সবকিছু। আমার এই সব ডাটা লাগবে জাস্ট টু অ্যানালাইজ যে আমার বিজনেসে আসলে কোথা থেকে কাস্টমার আসছে, তারা আসলে আমার এখানে কি করতেছে। এবং এটার জন্য সবচেয়ে পপুলার টুল হচ্ছে গুগল অ্যানালিটিক্স। যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্সটা আপনি সেট আপ করবেন, আপনি দেখবেন যে আপনার সাইটে কোন জেলা থেকে মানুষ আসছে, তারা এই মুহূর্তে কোথায় আছে, কোন পেজে আছে, কোন পেজে ভিজিটর বেশি হচ্ছে, এবং এই মুহূর্তে আপনার সাইটে কয়জন অডিয়েন্স আছে, আপনি সকল কিছু লাইভ আপনি দেখতে পারবেন। দ্যাট মিনস আপনার ইউজারকে আপনি কিন্তু সেই মুহূর্তেই চাইলে আপনি কি করতে পারবেন? অ্যানালাইজ করতে পারবেন যে আমার কোন জায়গা থেকে অডিয়েন্সটা বেশি আসছে, কোন কিওয়ার্ডে বেশি আসছে এবং কোন জায়গাতে আমার সাইটটা র‍্যাংক হচ্ছে। ওকে?
সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আছে আপনার মাইক্রোসফটের ক্লিয়ারিটি। এটা হচ্ছে মেইনলি আপনার সাইটে কোন জায়গাতে ইউজাররা বেশি ইন্টারাক্ট করতেছে, কোন জায়গায় বেশি ক্লিক করতেছে, কোন জায়গাতে আপনার ইউজাররা বেশিক্ষণ থাকতেছে, আপনি সেটার হিট ম্যাপ আপনি পেয়ে যাবেন। ওকে? ওই হিট ম্যাপটা আপনাকে একদম ইউজারের সকল জার্নি দেখাবে যে কোন জায়গায় আপনার ইমপ্রুভ করা উচিত, কোন জায়গাতে আসলে আপনার সাইটটা বেশি ভালো পারফরম্যান্স করতেছে। তারপর আমার কাজ হচ্ছে ইমেল মার্কেটিং টুলের। আমার যখন কোনো সাইটে ভিজিটর আসবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তার ইমেলটা কালেক্ট করার। তাকে ফ্রিতে কিছু দিয়ে হোক বা তাকে কোনো ভ্যালু দিয়ে হোক, তার ইমেলটা রেখে দেওয়া। অথবা সে যদি আমার কাস্টমার হয় তখন তো সে ইমেল এভাবেই দিতে হবে। এখন আপনি যখন তার ইমেলটা পাবেন, এটা একটা ওয়ে তার সাথে আপনার কমিউনিকেট করা বা কন্ট্যাক্ট করার। এবং ইমেল মার্কেটিংটা খুব বেশি জনপ্রিয় এই অনলাইনের ওয়ার্ল্ডে, যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের ক্যাম্পেইন, অনেক ধরনের অফার কিন্তু আমরা শেয়ার করি। সো এই ইমেল মার্কেটিংয়ের জন্য কিন্তু আপনার একটা টুল কিনতে হবে বা ফ্রি কোনো টুল আপনাকে ব্যবহার করতে হবে। যেমন ফ্রির জন্য আপনার মেইলচিম্প আছে, ওকে? দেন আপনার পেইডের জন্য আপনার কনভার্টকিট আছে, মেইলারলাইট আছে, ওকে? সেন্ডইনব্লু আছে। আপনি চাইলে এরকম টুল ব্যবহার করে কিন্তু আপনার ইউজারদের ইমেলগুলোকে আপনি নার্চার করে তাদের থেকেও আপনি আবার কাস্টমার খুঁজে বের করতে পারবেন। দেন আমাদের হচ্ছে নেক্সট লাগবে ডিজাইন টুল। আমার পেজে পোস্ট করতে হবে বা আমার প্রোডাক্টের ব্যানার বানাতে হবে বা আমার হচ্ছে কোনো ধরনের ক্যাম্পেইনের জন্য আমার বিভিন্ন ধরনের ছবি লাগবে। এখন এই ডিজাইনের জন্য আমার কি করতে হবে? ডিজাইনার হায়ার করতে হবে অথবা আমাকে নিজেই ডিজাইন তৈরি করতে হবে। এখন যেহেতু আমরা বললাম যে আমরা হচ্ছে লো কস্ট বিজনেস, আমাদের কাছে টাকা কম বা আমরা কম টাকার মধ্যে শুরু করতে চাচ্ছি, আমাদের এখন ফ্রি মেথডই ব্যবহার করতে হবে বা আমাদের এখন লোক না নিয়ে নিজেই ডিজাইনগুলোকে করতে হবে। সো সেজন্য আমি কি করতে পারি? আমি Canva ইউজ করতে পারি। আমি চাইলে হচ্ছে Adobe Express আমি ইউজ করতে পারি। অথবা আমি চাইলে কিন্তু আমি Midjourney ব্যবহার করে আমি AI দিয়েও এখন চাইলে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার কিন্তু আমি খুবই সহজে আমি বানিয়ে ফেলতে পারি। এবং যেহেতু হচ্ছে আপনি এই ডিজাইনগুলা, এই টুলগুলা ব্যবহার করে ফেলছেন, আপনি কিন্তু এখানে অনেকটা টাকাও কিন্তু আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন। আর যদি হচ্ছে আপনি শিখতে চান যে আপনি কিভাবে Canva দিয়ে অসাধারণ আপনি ডিজাইন তৈরি করবেন, আপনি কিন্তু আমার Canva-র ফ্রি কোর্সটাও চাইলে করতে পারেন। যেখানে হচ্ছে আমি একদম ব্ল্যাংক একটা ক্যানভাস থেকে কিভাবে আপনারা মাল্টিপল ধরনের ডিজাইন আপনারা তৈরি করবেন, সেটা কিন্তু একদম বিনামূল্যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এবং মোটামুটি কিন্তু হাজারের উপর মানুষ কিন্তু সেই কোর্সটা করেও ফেলেছে। তো আপনারা চাইলে কিন্তু সেটাও চেক আউট করতে পারেন। দেন তারপর আমাদের লাগবে অ্যাকাউন্টিং টুল। মানে আমার হিসাব-নিকাশ রাখার জন্য একটা টুল লাগবে। এখন বেসিক ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এক্সেলটাই ব্যবহার করি আমাদের মোটামুটি হিসাব রাখার জন্য, অ্যান্ড দিস ইজ লাইক দ্য পারফেক্ট অ্যান্ড মোস্ট ইউজড সলিউশন। এবং যদি আপনার এক্সেল না থাকে, আপনি কিন্তু গুগল শিটসও আপনি ব্যবহার করতে পারেন। এর বাইরে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং টুল যেমন ওয়েব ইউজ করতে পারেন, জিপবুক ইউজ করতে পারেন, জোহোবুক ইউজ করতে পারেন। এগুলা কিন্তু প্রিমিয়াম আপনাকে অনেক সার্ভিস দেবে, যেটা আপনি আবার এক্সেলে সহজে পারবেন না। এটা হচ্ছে আপনাকে একটা ম্যানেজড ড্যাশবোর্ড দেবে, যেখানে হচ্ছে আপনি আপনার হিসাব নিকাশ, লাভ খরচ, ইনভয়েস, আগের মাসের খরচ, এই মাসের খরচ, কম্পারিজন, আপনি সকল কিছু একসাথে আপনি পেয়ে যাবেন। সো যদি আপনার টাকা থাকে, আপনি চাইলে এগুলোতেও ইনভেস্ট করতে পারেন। দেন যদি হচ্ছে আপনার টিম মেম্বার বেশি হয় বা আপনার এমপ্লয়ির সংখ্যা বেশি হয়, আপনাকে কিন্তু এমপ্লয়ি ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি ClickUp ইউজ করতে পারেন, আপনি Hubstaff ইউজ করতে পারেন, আপনি চাইলে Trello ইউজ করতে পারেন। ওইগুলো আপনাকে কি করবে? আপনার এমপ্লয়িরা কখন আসছে, কখন যাচ্ছে, তারা কোথায় আছে, তারা আজকে কি করছে, তারা কোন কাজটা মিস করছে, আপনি সকল কিছু কিন্তু সেখানে আপনি ম্যানেজ করতে পারবেন। তার মানে কাজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার যে কাজটা অ্যাসাইন করা হয়েছে সেটা আপনাকে করতে হবে। আদারওয়াইজ আপনার অটোমেটিক্যালি সেখানে স্কোর কমতে থাকবে। অ্যান্ড ইটস ভেরি ইম্পোর্টেন্ট ফর অফলাইন বিজনেস অ্যান্ড অলসো অনলাইন বিজনেস। এবং যদি হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য আপনি ভিডিও বানান, তখন কিন্তু আপনার আবার ভিডিও এডিটিং টুল লাগবে। আপনার ভিডিওগুলোকে কোনো না কোনো টুলের মধ্যে মেক করতে হবে। এক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন, ক্যাপকাট ইউজ করতে পারেন, ক্যানভা ইউজ করতে পারেন, অ্যাডোবি এক্সপ্রেস আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ডাভিঞ্চি রিজলভও আপনি ব্যবহার করতে পারেন, বিকজ সেটাও কিন্তু ফ্রি। তার মানে আপনি কিন্তু ভিডিও এডিটিংগুলোকেও বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে কিন্তু আপনি চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবং প্রথম ক্ষেত্রে কিন্তু আপনার একদম প্রফেশনাল এডিটিং লাগবে না, জাস্ট হচ্ছে আপনি কাট, ফ্রেমিং, ট্রানজিশন আপনি এগুলো বুঝলেই কিন্তু আপনার মোটামুটি কাজটা হয়ে যাবে। এবং এতক্ষণ আমরা যে টুলগুলো বললাম, যদি আপনি এই সবগুলো টুল সম্পর্কে বেসিক আইডিয়াটা রাখেন, মোটামুটি আপনি চাইলেই কিন্তু সকল কাজ একাও করতে পারবেন, যদি আপনার ওইরকম মাল্টিপল স্কিল থাকে। আমার ক্ষেত্রেও কিন্তু আমি আমার স্টার্টআপের বেশিরভাগ কাজের শুরুর দিকে নিজেই করেছি।
কাস্টমার সাপোর্ট দেওয়া, ভিডিও এডিটিং করা, গ্রাফিক ডিজাইন করা, কনটেন্ট বানানো, ওয়েবসাইটের ডিজাইন করা। মোটামুটি কিন্তু যেহেতু আমি পারতাম, আমি কিন্তু অনেক কাজ করে অনেক বড় একটা টাকা কিন্তু আমি সেভ করেছি। এবং আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে কি, শুরুতে কিন্তু আমাদের এমপ্লয়ি নেওয়ার এবিলিটি থাকে না। শুরুতে আমি এই টাকাটা বার্ন করতে পারবো না। বিকজ আমার এখন টাকা সেভ করার সময়, আমার এখন বিজনেসটা দাঁড় করানোর সময়। সো শুরুতে কিন্তু আমরা নিজেরাই চেষ্টা করব যে এই কাজগুলো আমি নিজে বা আমি আমার যে শেয়ার হোল্ডার আছে বা আমার যে টিম মেম্বার আছে তাদেরকে মিলে আমি করে ফেলি। বাহিরে আমি অন্য কারো কাছে যেন আমার না যেতে হয়। ওকে? এবং এই টুলগুলা কিন্তু আপনাকে এই কাজটা করতে অনেক বেশি হেল্প করবে। ওকে? এখন হচ্ছে আমাদের কোন স্টেপটা বাকি? আমাদের হচ্ছে মার্কেটিং এর স্টেপটা বাকি। ওকে? আমরা সকল কিছু যদি করে ফেলি, আমাদের যদি পণ্য একদম 100 এ 100 হয়, যদি আমাদের মার্কেটিংটা পারফেক্ট না হয়, দিন শেষে সকল কিছুর ভ্যালু আসলে 0। ইটস লাইক যে আপনার প্রোডাক্ট ইনটু মার্কেটিং। যদি মার্কেটিং এর ভ্যালুটা 0 হয় তখন কি হবে? এটার ইকুয়েশনটাও কিন্তু শূন্যই আসবে। তো মার্কেটিংটা কিন্তু খুবই ভালো হওয়া উচিত। ওকে? সো আমরা হচ্ছে এই পয়েন্টে মার্কেটিং সম্পর্কে আমরা জানবো এবং আমরা হচ্ছে মার্কেটিংটা আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা একে, একে শিখে নিব। সো ১ম মার্কেটিং এর ক্ষেত্রে পয়েন্ট আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ওয়্যার ইওর কাস্টমার্স আর। আপনার কাস্টমাররা কোথায় আছে? তারা কি করতেছে? তারা কোন বয়সের? তাদের ডেমোগ্রাফিক কি? তারা কোথায় বাস করে? তাদের এইজ গ্রুপ কত? তারা মেল নাকি ফিমেল? নাকি তারা অ্যাডাল্ট? নাকি তারা প্যারেন্টস? তাদের ফুল ডেমোগ্রাফিকটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার কাস্টমাররা বা আমার যে সার্ভিসটা নেবে তারা আসলে কোথায় আছে। দেন আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে প্রোভাইড দেম সাম ভ্যালু। আপনার প্রোডাক্টের মাধ্যমে তাদেরকে কিছু ভ্যালু আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে? এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আপনি শুরুর স্টেজে আপনি তাদেরকে কোনো ভ্যালু আপনি প্রোভাইড না করেন, তখন কিন্তু কি হবে? তারা হচ্ছে আপনার উপর ট্রাস্টটা তারা পাবে না। যে তারা হচ্ছে মনে করবে যে আপনি শুধুমাত্র তাদেরকে সেল করতে আসছেন, কোনো ভ্যালু দিতে আসেন নাই। সো আপনাকে তাদের পেইন পয়েন্টটা খুঁজে বের করতে হবে এবং তারপর হচ্ছে তাদেরকে ওই পেইন অনুযায়ী তাদেরকে পেইন কিলার দিতে হবে। আদারওয়াইজ কিন্তু জাস্ট আপনি র‍্যান্ডমলি প্রোডাক্টটা নিয়ে গেলে কিন্তু সেটা সেল হবে না। তাদেরকে আগে আপনি কিছু ভ্যালু দেন, আপনি তাদেরকে কিছু শিখান, তাদেরকে আপনি কোনো কিছু দেখান, কোনো ক্যাম্পেইন করেন, কোনো ওয়েবিনার করেন, যেভাবেই হোক তাদেরকে আপনি কিছু ভ্যালু দেন। অ্যান্ড দেন হচ্ছে তাদেরকে তারপর আপনি আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানান। তাদেরকে আপনি সেটাকে ইন্ট্রোডিউস করেন। দেন দেখবেন যে তারা কিন্তু কিনতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারা অনেকটাই কিন্তু ট্রাস্ট পাবে। এখন যখন হচ্ছে আপনি পণ্যটা বিক্রি করা শুরু করবেন, অবশ্যই আপনি সেখানে অ্যাড দিবেন বা আপনি কোনো না কোনো মাধ্যমে তাদের কাছে আপনি পৌঁছাবেন। বাট যখন সেটা সেল হয়ে যাবে, আপনাকে কি করতে হবে? তাদের থেকে রিভিউ নিতে হবে। তাদের থেকে আপনার ফিডব্যাক নিতে হবে। অ্যান্ড ইটস ভেরি ইম্পোর্টেন্ট যদি আপনি রিভিউ এবং ফিডব্যাক কালেক্ট না করেন, এক হচ্ছে মানুষ আপনাকে ট্রাস্ট করবে না এবং ২ হচ্ছে আপনি আপনার পণ্যটাকে ইমপ্রুভ করতে পারবেন না। এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই পয়েন্টে আপনারা মোটামুটি সবাই আটকে যাবেন। বিকজ মার্কেটিং আসলে সবাই জানে না এবং মার্কেটিংটা কিন্তু কোনো সহজ জিনিসও না। এখানে কিন্তু সাইকোলজিক্যাল অনেক পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। ওকে? সো এজন্য আমি আপনাকে একটা সাজেশন দিব যে ১ম দিন থেকেই ইনভেস্ট ইন এ মার্কেটিং অর সেলস টিম। যদি হচ্ছে আপনি একটা প্রপার মার্কেটিং টিম বানিয়ে ফেলতে পারেন বা আপনার কোনো ফ্রেন্ডই মার্কেটিং পারে, তখন কিন্তু আপনার খুব বেশি একটা কনফিডেন্স আসবে যে আমার পণ্যটা আসলে সে সেল করতে পারবে। এবং আমি বলব এই একটা ইনভেস্টমেন্ট আপনার বিজনেসটা কিন্তু দিন শেষে টিকিয়ে রাখবে। উইদাউট দিস আপনার বিজনেস কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু ক্লোজ হয়ে যাবে। ওকে? সো ইনভেস্ট ইন এ মার্কেটিং অর সেলস টিম। সো আমাদের কিন্তু এখন একটা অনলাইন বিজনেস সেটআপ করার কাজটা শেষ। আমরা এখন একদম পণ্য তৈরি করা থেকে শুরু করে পণ্য মার্কেটিং করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা এখন ভালোমতো আমরা জেনে নিয়েছি। অ্যান্ড নাও শুধুমাত্র আপনাদের জন্য আমি একটা বোনাস স্টেপ এখন শেয়ার করব। হুইচ ইজ বিল্ডিং ইওর ব্র্যান্ড। শুধুমাত্র কিন্তু দিন শেষে পণ্য বিক্রি করলেই হবে না। আপনাকে একটা ব্র্যান্ড বানাতে হবে। অ্যান্ড নাও ইন দিস স্টেপ আমরা আলোচনা করব আসলে একটা ব্র্যান্ড কিভাবে বানাতে হয় এবং আপনারা কিভাবে আপনাদের পণ্যটাকে বা আপনাদের এই বিজনেসটাকে একটা ব্র্যান্ডে রূপান্তর করবেন। ওকে? অ্যান্ড আমি জানি না এরকম কোনো উক্তি কেউ বলছে কিনা, বাট আমি বলছি সেটা হচ্ছে যে ইটস ভেরি ইজি টু স্টার্ট এ বিজনেস বাট ইটস ভেরি হার্ড টু ক্রিয়েট এ ব্র্যান্ড ইউজিং দ্যাট বিজনেস। ওকে? সো ব্র্যান্ড বানানো কিন্তু কোনো সহজ কাজ নয়। আমাদেরকে কিন্তু এখানে অনেক কিছু ভাবতে হবে একদম ১ম দিন থেকেই। সো এক্ষেত্রে ফার্স্ট স্টেপটা হচ্ছে ক্রিয়েট ইওর ব্র্যান্ড আইডেন্টিটি।
মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি আপনাকে প্রথম দিন থেকেই বানাতে হবে। আপনার একটা সুন্দর লোগো যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। আপনার একটা নিজস্ব কালার প্যালেট, নিজস্ব টাইপোগ্রাফি, নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব প্যাকেজিং সবকিছু কিন্তু আপনার একটা স্টাইল ফলো করতে হবে। যেটার জন্য মানুষ দূর থেকে দেখেই বলতে পারে যে দিস ইজ ইউর ব্র্যান্ড। ওকে? দেন নেক্সট স্টেপটা হচ্ছে নেভার কম্প্রোমাইজ কোয়ালিটি অ্যান্ড অলওয়েজ বি দ্য প্রিমিয়াম। কখন হচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটিতে আপনি কম্প্রোমাইজ করবেন না জাস্ট টু রিডিউস দ্য প্রাইস, জাস্ট টু মেক মোর মানি। আপনি প্রথম দিন থেকেই প্রিমিয়াম পণ্য বানানোর চিন্তা করুন, যাতে করে হচ্ছে মানুষ আপনার পণ্যটাকে একটু টাকা বেশি খরচ করে হলেও কিনে তারা স্যাটিসফাইড থাকে। আর এটা মনে রাখবেন যে প্রিমিয়াম পণ্য কিন্তু অনেক লং টাইম সাস্টেন করে। জাস্ট ছোট্ট সময়ের জন্য আপনি এসে ছোট্ট কোনো অফার দিয়ে কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম জিনিসই কিন্তু দিতে হবে এবং মানুষকে আপনার ওই আস্থাটা কিন্তু প্রথম দিন থেকেই তৈরি করতে হবে। ওকে? দেন আরেকটা পয়েন্ট হতে পারে যে সেল স্টোরি অর ইমোশন, নট দ্য প্রোডাক্ট। ইটস লাইক যে অ্যাপল কিন্তু প্রোডাক্টের থেকে বেশি সেল করে কি ইমোশনটাকে সেল করে। তারা আপনাকে একটা পার্সোনালিটি সেল করছে, তারা আপনাকে একটা স্টোরি সেল করছে, একটা ইমোশন সেল করছে, যেটা আপনি আপনার লাইফের সাথে কিন্তু আপনি রিলেট করতে পারেন বা আপনি যেটা হতে চাচ্ছেন সেটা কিন্তু তারা তাদের প্রোডাক্টের মধ্যে দিয়ে তারা প্রমোট করছে। এটা আসলে এক্সপ্লেন করা যাবে না এটা আসলে কি, বাট ইউ হ্যাভ টু sell emotion, you have to sell some stories through your product, then you can actually create a beautiful and premium brand. দেন তার পরের পয়েন্টটা হচ্ছে ইনভাইট ইয়োর কম্পিটিটরস। ওকে? আপনার কম্পিটিটরকে আপনি অলওয়েজ ইনভাইট করেন, আপনার কম্পিটিটরকে আপনি অলওয়েজ ওয়েলকাম করেন যে আপনারা আসেন মার্কেটে আমার সাথে কম্পিট করেন। এটা কিন্তু আমার জন্যই ভালো। কারণ আপনাকে এটা মনে রাখতে হবে যে কম্পিটিটর চ্যালেঞ্জেস ইউ টু বি বেটার। কম্পিটিটর না থাকলে কিন্তু আসলে আপনি মজাটা পাবেন না আসলে বিজনেসটা করে। যখন দেখবেন যে আপনার কম্পিটিটরের একটা ফিচার আছে আপনি কিন্তু সেই মুহূর্তে আপনি একদম লেগে পড়বেন যে এর থেকে বেটার কিছু করার। সো অবশ্যই কম্পিটিটরকে আপনাকে ওয়েলকাম করতেই হবে নিজে বেটার হওয়ার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট একটা মেইন পয়েন্ট হচ্ছে ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য টেক ইওর টাইম। একদিনে কিন্তু একটা ব্র্যান্ড বিল্ড হবে না। অনেক সময় লাগবে একটা ব্র্যান্ড আপনাকে তৈরি করতে, একটা ব্র্যান্ড মার্কেটে রিকগনাইজ করতে। সো মেবি it can take 5 years, maybe 10 years, maybe 20 years. So take your time to make it a national or গ্লোবাল ব্র্যান্ড। আমরা যখন বিজনেস দাঁড় করাবো আমাদের প্রথম উদ্দেশ্যই হবে প্রোডাক্টটাকে ভালো মতো মার্কেটে রান করা এবং আমাদের নেক্সট টার্গেটটা হবে আমাদের বিজনেসটাকে স্কেল করা। আমি যতক্ষণ না পর্যন্ত স্কেল করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আগের জায়গায় থেকে যাব। তো যেহেতু হচ্ছে এখন আমরা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছি, আমাদের এখন নেক্সট কাজটা হচ্ছে প্রতিনিয়ত এটাকে স্কেল করা, এটাকে বড় করা। একটা দোকান থেকে আরেকটা দোকান নেওয়া যেরকম হয়, আমাদের বিজনেসটাকে কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে? স্কেল করতে হবে। এটাকে আমার একটু করে আমাকে এটাকে ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড দেন ইউ ক্যান সে ইউ বিকাম এ রিয়েল এন্টারপ্রেনার। আপনি এখন একজন অরিজিনাল এন্টারপ্রেনার হয়ে উঠেছেন, যে হচ্ছে আপনার একটা বিজনেসকে আপনি একদম ছোট্ট থেকে আস্তে আস্তে আপনি একদম বড় করে ফেলছেন। ওকে? সো আই থিঙ্ক দিস ওয়াজ ইট, দিস ওয়াজ দ্য হোল কোর্স। আমরা যদি এই স্টেপগুলোকে ফলো করি, আমরা যখন যেগুলো শেয়ার করলাম, দিস ইজ মোর দেন এনাফ ফর ইউ। আর তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি চাইলে এটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ওকে? সো আই হোপ ইউ গাইস লাইক দিস মিনি কোর্স, অ্যান্ড আপনারা যদি এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন। ওকে? সো আজকে আমি এখানে শেষ করছি। হোপ ইউ গাইস এনজয়েড ইট সো মাচ, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।